দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আমরা সবাই জানি পঙ্গু হাসপাতাল নামে। যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগের দাবিতে কিন্তু তারা এই জায়গায় যারা আহত আছে, যারা বিগত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত, তারা কিন্তু আজকে কিন্তু এই রাস্তা অবরোধ করে রেখেছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন যে তারা কিন্তু রাস্তায় কিন্তু একদম হাসপাতালের যে মেইন ফটক আছে এরই সামনে কিন্তু রাস্তা অবরোধ করে কিন্তু তারা শুয়ে আছে। অনেকে দেখতে পাচ্ছি যে কারো চোখের সমস্যা কিংবা কেউ হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ এবং পায়ের সমস্যা নিয়েও কিন্তু তারা এখানে অবস্থান করছে। যে তারা তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা বলছিলেন এমন যে স্বাস্থ্য উপদেষ্টা পদত্যাগের দাবিতেই কিন্তু তারা মূলত আজকে এখানে রাস্তায় অবস্থান করছে। যদি আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে আজ বুধবার রাত 11:30টার সময়ে পঙ্গু হাসপাতালের সামনে কিন্তু তারা এই উপদেষ্টা পদত্যাগের দাবিতে কিন্তু তারা অবস্থান শুরু করে। তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলে জানতে পারি যে স্বাস্থ্য উপদেষ্টা পদত্যাগ করতে হবে এমন দাবি নিয়েই কিন্তু তারা এখানে অবস্থান করছে, এবং তারা বলছিল যে যদি উপদেষ্টা পদত্যাগ না করে, স্বাস্থ্য উপদেষ্টা যদি পদত্যাগ না করে তাহলে কিন্তু তারা এই রাস্তা থেকে, মানে তারা এই অবস্থান থেকে কিন্তু যাবে না, এমনটি বলছিল এখানে যারা আছে তারা। আমরা তাদের কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং জানতে চাবো যে মূলত তারা কেন এখানে অবস্থান করছে এবং তারা কি চাচ্ছে। বা একটু কথা বলবো যে আপনারা যে আজকে এখানে অবস্থান করছেন মূলত কেন আর কি দাবি? আমরা উপদেষ্টার জন্য ওয়েট করছি। এখন তো উপদেষ্টা 4 জনের দাবি বলছে, উপদেষ্টারা আসবে, এটা আমাদের মেন দায়িত্বে যে আছে উনি বলতে পারবেন। মানে কি দাবি আপনার? ওনারা আসলেই বলবো আমরা, ওনারা না আসলে আমরা কোনো কিছু বলবো না। ওনারা আসবে, আপনারাও থাকবেন, ওর সঙ্গে আমরা দাবিটা খুলে বলবো, তার আগে আমরা কিছু বলবো না। দর্শক, শুনছিলেন যে তারা কিন্তু বলছিল যে 4 উপদেষ্টার জন্য কিন্তু তারা এখনো এই জায়গায় অবস্থান করে আছে। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু পুলিশ বাহিনী এবং সেনা সদস্যরাও কিন্তু এখানে অবস্থানে আছে, যেন কোনো বিশৃঙ্খলা না হয়। কিন্তু সেনা সদস্য এবং পুলিশও কিন্তু এই পঙ্গু হাসপাতালের সামনে কিন্তু অবস্থানরত আছে। আপনাদের আরও একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে তারা যখন 11টায় যখন এই পঙ্গু হাসপাতালের সামনে যখন অবস্থান করে, তার ফলে কিন্তু আমরা আগারগাঁও থেকে যে এই দিক দিয়ে শিশু মেলা যে রোডটা আছে, তারা কিন্তু এই রোডটা পুরোটাই দখল করে রাখে এবং সকল প্রকার যান চলাচল কিন্তু বন্ধ হয়ে যায়। দর্শক, আপনাদের আরো একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে জুলাই আগস্ট আহত ব্যক্তিদের দেখতে কিন্তু আজ সকালে পঙ্গু হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন ব্যক্তির খোঁজখবর নিয়ে হাসপাতালের পরিচালক এবং চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে বেরিয়ে যাচ্ছিলেন। এই সময় কিন্তু মূলত যখন সে হাসপাতাল থেকে বের হয়ে যায়, তখন চিকিৎসাধীন আহত ব্যক্তিদের মুখে পড়েন কিন্তু তিনি। মূলত তারা বলছিল যে উপদেষ্টা যখন বের হয়ে যায়, তখন তারা দাবি করে যে সবার সাথে কেন কথা না বলে তারা চলে যাচ্ছিল। এর প্রেক্ষিতেই কিন্তু মূলত তারা কিন্তু রাস্তায় নেমে আসে এবং বিক্ষোভ শুরু করে।
দর্শক আপনারা দেখছেন যে এখানে যারা আহত ব্যক্তিরা আছে তাদের কারো পায়ে ব্যান্ডেজ লাগানো, কারো ক্রেসে ভর দিয়ে আসেন এবং কেউ হুইল চেয়ারে করে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। এবং আরও একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে তারা উপদেষ্টা গাড়ির সামনে কিন্তু পথ আটকে দাঁড়ায়, কেউ গাড়ির সামনে উঠে পড়ে গেছে, তাদের মধ্যে দুই একজন স্বাস্থ্য উপদেষ্টা গাড়িতেও কিন্তু উঠে গেছিল, এমনটাই শোনা যাচ্ছিল। যখন এই অবস্থায় তখন কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা কিন্তু তার নিজের গাড়ি ছেড়ে অন্য একটি গাড়িতে কিন্তু চলে যায়। দর্শক দেখতে পাচ্ছেন যে ছাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কিন্তু এইখানে অবস্থান করছে এবং সে কিন্তু আহত ব্যক্তিদের সাথে কথা বলছে এবং তাদের বিষয়গুলো বোঝার চেষ্টা করছে। আপনারা সরাসরি দেখছেন। দর্শক আপনারা দেখছিলেন যে ছাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কিন্তু এইখানে এই রাত 1টার উপরে বাজে এই আহত ব্যক্তিদের দেখার জন্য কিন্তু এখানে অবস্থান করছে এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। ভাই কিছু পাটি আনা লাগে ভাই, আরো কেমনে দর্শক আপনাদের আরো একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে যখন স্বাস্থ্য উপদেষ্টা আসে তখন কিন্তু তার সাথে যুক্তরাজ্যের হাই কমিশনারও কিন্তু এই জায়গায় স্বাস্থ্য উপদেষ্টার সাথে এই পঙ্গু হাসপাতালে পরিদর্শনে আসেন এবং এই আহত ব্যক্তিদের তোপের মুখে পড়ে কিন্তু সে নিজেও কিন্তু তার গাড়ি বহর ছেড়ে অন্য গাড়িতে কিন্তু চলে যেতে বাধ্য হয়। মূলত এখান থেকে যে স্বাস্থ্য উপদেষ্টা কেন আহত ব্যক্তিদের সকলের সাথে দেখা না করে চলে গেলেন, এরই প্রেক্ষিতে কিন্তু মূলত এই আহত ব্যক্তিরা কিন্তু হাসপাতাল থেকে বের হয়ে কিন্তু এখানে আজকে অবস্থান করছে, যে রাস্তা ব্লক করে যে অবস্থান করছে, আমরা কিন্তু সেটাই জানতে পেরেছি তাদের সাথে কথা বলে। তাহলে ও দর্শক আপনারা দেখছেন যে আহত ব্যক্তিরা কিন্তু রাস্তায় কেউ শুয়ে আছে, কেউ ফোনে গেম খেলছে। মূলত তারা কিন্তু উপদেষ্টা অপেক্ষার জন্য রাস্তায় বসে যা যা করা দরকার তারা কিন্তু মূলত তাই করছে। বলা যায় যে উপদেষ্টার আসার জন্য অপেক্ষা করছে এবং তারা বলছিল যে তারা কোনো রকম কথা বলবে না এবং স্বাস্থ্য উপদেষ্টা এবং চার উপদেষ্টা না আসা পর্যন্ত কিন্তু তারা কিন্তু এখান থেকে তাদের অবস্থান থেকে যাবে না, এমনটি আমরা শুনতে পাচ্ছিলাম। আমরা তাদের কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই একটু কথা বলা যাবে? আপনারা যে আজকে মূলত এখানে অবস্থান করছেন, কেন করছেন এবং আপনাদের দাবিটা কি যদি বলেন? আমি তো বলতে পারি না, আমি কথা কইতে পারি না। ভাই আপনি মানে কেন আজকে এখানে অবস্থান করছেন যদি একটু বলতেন। দর্শক আপনারা দেখছিলেন যে তারা কিন্তু যারা আহত ব্যক্তি তারা কিন্তু রাস্তায় কিন্তু বসে কেউ গেম খেলছে, কেউ আড্ডা দিচ্ছে, কথা বলছে। মূলত বলা যায় যে তারা চার উপদেষ্টার আসার অপেক্ষার জন্য কিন্তু তারা মূলত এইভাবে অবস্থান করে আছে।
আপনারা দেখছেন যে এখানে কিন্তু দর্শক আপনারা দেখছেন যে এখানে কিন্তু সমন্বয় হাসনাত আব্দুল্লাহ কিন্তু এই জায়গায় অবস্থান করছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে যখন রাত 11টায় পঙ্গু হাসপাতাল থেকে যখন আহত ব্যক্তিরা যখন রাস্তায় নেমে পড়ে, এরপর কিন্তু এই আগারগাঁও থেকে যে শ্যামলীর যে রাস্তাটা আছে, যে রোডটা আছে, এখানে কিন্তু সকল প্রকার যান চলাচল কিন্তু বন্ধ হয়ে যায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনা সদস্য এবং পুলিশ সদস্যরা মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে তৎপর আছে যে যেন কোনো রকম বিশৃঙ্খলা না হয়। দর্শক আপনারা সরাসরি যুক্ত আছেন দেশ রূপান্তর ডিজিটালে। আমরা এই মুহূর্তে রাত 1টার কিছু সময় বেশি বলা যায়, 1:30 বাজে। এই সময়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর যে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে বলা হয় পঙ্গু হাসপাতাল, এর সামনে কিন্তু আমরা অবস্থান করছি এবং আপনাদের এখানকার সর্বশেষ অবস্থান কিন্তু জানানোর চেষ্টা করছি। দর্শক আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই আহত ব্যক্তিদের যে দাবি যে 4 উপদেষ্টা তাদের সাথে কথা না বললে তারা এখান থেকে মানে তাদের অবস্থান থেকে সরবে না, এমনটি বলছিল। 4 উপদেষ্টার মধ্যে তারা হচ্ছে নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এবং এস মুর্শিদ, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এবং ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদকে পঙ্গু হাসপাতালে এসে তাদের সাথে কথা না বললে কিন্তু তারা এখান থেকে কিন্তু তাদের অবস্থান থেকে কিন্তু সরবে না, এমনটি দাবি করছিল তারা। দর্শক আমরা তাদের একজনের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানতে চাবো যে মূলত কেন তারা এখানে আজকে
অবস্থান করছে এবং তারা কি চাচ্ছে আমরা তাদের একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আমার বুক চলে যেতেছে। আচ্ছা আমি ভাই মূলত কেন আজকে এই সময় আপনারা এখানে অবস্থান করছেন এবং আপনাদের দাবিটা কি একটু বলুন। প্রাইভেট বিশ্ববিদ্যালয় আহতদের ভিতরে অন্যতম গুরুতর আহতদের ভিতরে আমি একজন। আমার নাম রবিউসানি শিপু। আহতদের যে মূল্যায়ন করা হচ্ছে না, আহতদের যে অবহেলা করা হচ্ছে, আহতদের পুনর্বাসন নিয়ে কোনো পরিকল্পনা, এই জিনিসগুলা আমি বলি, দেখেন আমার শরীরের বর্তমানে কন্ডিশন হলো এটা, ঠিক আছে? তো যারা যারা আমি কিন্তু এই শরীরটা নিয়ে কিন্তু কিছু করতে পারবো না। দেখ স্নাইপার গুলিটা দেখ, এদিকে ঢুকে এদিক দিয়ে বের হয়েছে, এই যে এখান দিয়ে বের এদিকে আরেক গুলি ঢুকছে। তো এখন ঘটনা কয় তারিখে? এই ঘটনা ঘটে আমার 4ই আগস্ট। এই যে এখানে ঢুকে এখান দিয়ে বের হয়। তো যারা যারা এই আন্দোলনে হতাহত হয়েছে তাদেরকে যে পুনর্বাসন করা হতেছে, আজকে আমার এই অবস্থা, এই কন্ডিশন, আমার একটা ব্যাগের দাম সব মিলায় 2500 টাকা করে পড়ে। আমার সপ্তাহে 4টা ব্যাগ লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে হয়তো আমার ক্যাপাবিলিটি আছে, কিন্তু আমি যখন আমার ছোট ভাইরে পাঠাই, যা ফার্মেসি থেকে এটা নিয়ে আয়, ওই গিয়া যখন বলে ভাই এরকম ব্যাগ অহরহ মানুষ নিতেছে, না জানি ওদের ফ্যামিলির কন্ডিশন কি, না জানি ওরা এই ব্যাগটা কিভাবে সাফার করতে পারতেছে। তারা কিন্তু তাদের পুনর্বাসন নিয়ে এই সরকারের কোনো পরিকল্পনা এখনো লক্ষণীয় না। আর আমি বলি, আমার আরেকটা কথা হলো, আমি এই সাবেক যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান খান কামাল, ওর যে ছেলে মোদ্দাসের খান জ্যোতি, ও কিন্তু আমার মামলাতে গ্রেফতার হয়। আমার মামলাতে গ্রেফতার হওয়ার পর আমার মামলাতে ওকে রিমান্ড দেওয়া হয়। এরপর আমার উপর সেকেন্ড আরেকটা অ্যাটাক হয়। এই অ্যাটাকের ফলে আমার পেটের যে এখানে যে আইলিস্টুমিটা থাকে, মানে বাংলাদেশ নারী বুড়ি যেটা থাকে, এটা আমার 4 ইঞ্চি বের হয়ে পড়ে। আপনারা ছবি দেখেন, এই যে এই হচ্ছে পেটের অবস্থা। তো আমাদেরকে যদি এভাবে অবহেলা করা হয়, আমাদের বিচার, আমি এর জন্য আমার উপরে যে হামলাটা হয়, তো আমাদের উপরে যে হামলাটা, আমার উপরে যে হামলাটা হয়, এই জিনিসটা যখন আমি সবাই বলতে যাই, যখন থানায় আমি কমপ্লেন করি, তারা গ্রেফতার করে, ঠিক আছে, কিন্তু তারা এখন জামিনে ঘুরতেছে আমার সামনে দেই, কিন্তু তারা প্রত্যেকে আমার গায়ে এভাবে হতাহত করছে। আমার এদের প্রথমে ছাত্র আন্দোলন যারা করে, আমাকে দিয়ে সর্বপ্রথম হামলা শুরু করা হয়। এর পরের কথাতে আসি, এই আন্দোলনের প্রেক্ষিতে আমি যখন আমার বসুন্ধরাতে আসি, একের পর এক ফোন কল, আমি আমার এলাকাতে থাকতে পারতাছি না, কারণ আমার মা ওইখানে, আমি আছি এইখানে, কারণ আমার উপর মৃত্যু ঝুঁকি আছে। দেন আমি আরেকটা বিষয়ে কথা বলি, ইউজিসির যেসব কর্মকর্তারা আছে, যারা কিনা ভার্সিটি বন্ধের নির্দেশনা দিছিল, তাদের বিরুদ্ধেও আমি অ্যাকশন করি, তাদের বিরুদ্ধেও আমি মামলা করি। কিন্তু দেখা গেছে যে এটা হলো একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কখনো সরকার চাইলে বন্ধ করতে পারবে না। আপনারা সবাই জানেন আন্দোলনের যে স্পৃহাটা ছিল, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো হল ছিল সবগুলো যখন বন্ধ করে দেওয়া হয়, তখন কিন্তু এই প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু আন্দোলনটাকে সামনে এগিয়ে নিয়ে গেছে। কিন্তু এই প্রাইভেট ইউনিভার্সিটির যে একটা স্টক হোল্ড, এটা কিন্তু কোথাও নাই। আপনারা যতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে বর্তমানে, এদের ভিতরে যতগুলো মানুষ হতাহত হয়েছে, এগুলো কিন্তু লিস্ট কিন্তু সবার উঁচুতে, কিন্তু এখানে এদের সাথে বৈষম্য করা হইতেছে। আজকে যে মূলত আপনারা এখানে অবস্থান করছেন, কেন করছেন? আজকে এখানে অবস্থান করার মূল কারণ হলো, এখানে আহতদের মূল্যায়ন করা হচ্ছে না। আহতদের যে চিকিৎসা, আজকে আপনারা জানেন একটা ছেলের হাত কেটে ফেলার উপক্রম হয়েছে, মানুষ চোখে গুলি নেওয়ার আছে, যারা যারা এখানে আসছে আহত, তারা এখনো চোখে ভিতরে মাথার ভিতরে এখনো 12-14টা করে এখনো গুলি, এই স্প্লিন্টার যেগুলা কিনা মাথার ভিতরে আটকে রয়েছে, অথচ ওদের সুচিকিৎসা করা হইতেছে না। এগুলো করার জন্য আশেপাশে খালি কয়েকটা দেশের কাছে এইসব এই যে টেকনোলজি যে অপারেশন করার, এটা জাস্ট আশেপাশে হাতে গোনা কয়েকটা দেশের আর কি এই টেকনোলজিটা আছে। তো ওরা যদি এইভাবে মাথায় যদি ব্রেনে গুলি নেওয়া যদি থাকে, দেখা গেছে যে চোখ হারায় যাইব গা। চোখটা ভাই, আমরা আন্দোলন করছি, সামনে থেকে আন্দোলন করছি, আন্দোলনটা আমরা আগায় নিয়ে গেছি, পুলিশের গুলির নলের সামনে আমরা মাথা নত করি নাই। আমার গুলি লাগছে সামনে থেকে, দেখেন দৌড়াইতে গিয়ে গুলি খাই নাই, সামনে থেকে গুলি খাইছি, গুলি লাগছে চোখে সামনে থেকে।
পলাই থেকে খাই নাই, সামনে থেকে খাইছি। অথচ আমাদেরকে যে চিকিৎসা করা হইবে, আমরা ভাই সবাই বলে কি জানেন, দেশ সংস্কার করতে আছি, অনেক ব্যস্ত আছি। যারাই ফোন দিই ভাই দেশ সংস্কার করতে আছি, তো অনেক ব্যস্ত আছি, তোমার বিষয়টা পরে দেখতেছি। আরে ভাই আমরা কি দেশ সংস্কারের বাইরে? আমাদের সুচিকিৎসা ব্যবস্থা করা, আমাদের চোখের মূল্যায়ন করা, আমাদের পেটের মূল্যায়ন করা, আমাদের হাতের মূল্যায়ন করা দেশ সংস্কারের সবার প্রথম কাজ, ঠিক কিনা? ঠিক ঠিক দেশ সংস্কারের প্রথম কাজ হলো আহতদের চিকিৎসা দেওয়া। কারণ আমাদের কারণেই ওই যে ইউনূস সরকার, উনি কিন্তু ওই চেয়ারটা পাইছে। অথচ আমাদের মূল্যায়নটা আজকে এখানে, আমাদের কেন আবার আজকে রাস্তায় নামতে হলো? আমাদের সুচিকিৎসা করা হচ্ছে না। আমরা যতটুকু জানি আজকে স্বাস্থ্য উপদেষ্টা আপনাদের এখানে আসছে, মূলত কি হয়েছিল? আজকে স্বাস্থ্য উপদেষ্টা ওনাদের কাছে যে আমাদের দাবিগুলো ছিল, এর ভিতরে অন্যতম একটা দাবি হলো আহতদের পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা। এগুলো কোথায় হচ্ছে? ওরা যদি আর বেশি না 2 মাস কি 1 মাস যদি এরকম চোখটা যদি সার্ভাইভ করে, দেখা গেছে চোখটা নষ্ট হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে, আপনি কি চোখ ফেরত দিতে পারবেন? আজকে ভাই আপনারা সাংবাদিক ভাইদের আপনাদের একটা কথা বলি, আর যারা সাংবাদিক তো অনেকজনই আহত হয়েছে, বুলেট খাইছে, তারাও তো রাস্তায় নামছে, তারাও তো এখানে আছে। আজকে যদি আপনি খাইতেন, আপনারা কি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকতেন, না আপনারা আজকে এখানে থাকতেন, আমাদের জায়গায় থাকতেন? আপনারাও সেম কোশ্চেন বলতেন যে কেন আমাদের মূল্যায়ন করা হইতেছে না, কেন আমরা এখন ওই রাস্তায় নামতে হইতেছে, কেন আমাদের সুচিকিৎসার জন্য বাইরে নিতে হইতেছে না? যেখানে আগের যারা বড় বড় উপদেষ্টা ছিল ওরা চিকিৎসার জন্য বাইরে যেতেছে, কেন? তাহলে আমরা কি করছি? আমাদের জন্য তো ওই চেয়ারটা ওনারা পাইছে, নাহলে কি পাইতো? দেখেন, এই বিষয়ে এখন বর্তমানে ওনাদের দাবিটা কি, আমরা আগে এটা জানি। বর্তমানে ওনাদের দাবিটা কি? বর্তমানে ওনাদের দাবি হচ্ছে যে আমরা চাই আমাদের কাছে উপদেষ্টা আসুক, তাই তো? বর্তমানে ওনাদের দাবিটা কি? আমরা চাই ওনাদের কাছে উপদেষ্টা আসুক। আমি উপদেষ্টাকে বলছি যে আপনি দায়িত্বে আছেন, হয়তো ওনাদের কথাগুলো অযৌক্তিক হতে পারে, হয়তো ওনাদের দাবিটাও অযৌক্তিক হতে পারে, আমি মেনে নিলাম। কিন্তু আপনার কি ওনাদেরকে মূল্যায়ন করার জন্যই তো ওখানে বসানো হয়েছে? আপনি তো ওদেরকে ওখানে মূল্যায়ন করবেন। আপনার তো কাজটা কি? মূল্যায়ন করা, ওদের সংস্কার করা। তো তাহলে আপনি করছেনটা কি? আপনি সামান্য ঢাকায় তো আপনি ভালোভাবে ঢাকায় তো চিকিৎসা পৌঁছাইতে পারতেছেন না। তা আপনি সারা বাংলাদেশ, সমগ্র বাংলাদেশে এমনও আছে যারা হয়তো জানেও না কোথায় যাবে, কার কাছে যাবে, কিভাবে যাবে, ওরাই তো জানে না। তো ওরা কিভাবে সাফার করতেছে? তো তাহলে কেন এসব নাটক করেন যে 1000 কোটি টাকা ফান্ড, ও তো কোটি টাকা ফান্ড, এত কোটি, এগুলো কোথেকে আসে? কেন বলেন এসব কথা? যদি রাস্তায় বসতে হয়, তাহলে আপনারা এগুলো কেন বলেন টিভিতে যে আমরা এত টাকা ফান্ড দিছি, এত টাকা? কোথায় ফান্ড আপনি পাইছেন? দেখছেন? আপনি বলছে এখন পর্যন্ত কেউ ফান্ডের কথা পাইছে বলছে? কেউ বলছে? সাংবাদিক ভাইদের থেকে জিজ্ঞেস করতেছে। আপনারা এখন তো আর ভয় নাই ভাই, এখন ভয় কিসের? আপনারা এখন পর্যন্ত এমন কাউকে পাইছেন যে বলছে যে আমি সরকার থেকে টাকা পাইছেন? কয় মাস হবে? আর কয় মাস লাগবে? কত 5 লক্ষ টাকা না কত করে টাকা দিল? হ্যাঁ, কত প্রথম ধাপে দিয়েছে। এরকম পেয়েছে যে আপনি পেয়েছেন? যে পেয়েছে টাকা, এরকম কি কাউকে পেয়েছেন আপনি? বলেন, কথা বলেন। যে টাকা পেয়েছে, টাকা তো পেয়েছে, কেউ না কেউ পেয়েছে তো, তাই না? তো তাহলে কে পেয়েছে? আপনি দেখেছেন কে পেয়েছে? আপনি পেয়েছেন এরকম কাউকে? না, আমি এরকম কাউকে পাইনি। পান নাই। সমন্বয়কদের যারা সমন্বয় করেছে আপনাদের, তারা কি আপনাদের জন্য কিছু করছে না? 2 সমন্বয়ের কাছে আপনাদের যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে, তাদের সাথে কি আপনাদের এই বিষয়ে কথা হয়েছে? দেখেন, ওনাদের সম্মান রেখেই বলছি, 2 জন মানুষ 18 কোটি 16 কোটি জনগণকে ওদের 2 জনের দেখা সম্ভব না। এটা ক্যাজুয়াল কথাবার্তা, আপনারাও বুঝেন। কিন্তু আমার কথা হচ্ছে, বা ওদিন ও আর আমি ডিসকাস করতেছিলাম, আমাদের কথাটা হচ্ছে কি, আপনারা 2 জন মেনে নিছি, কিন্তু আপনাদের আশেপাশে তো 500 জন ঘুরে, ওদেরকে দায়িত্ব দেন। ওটা বাদ দেন, বেসরকারি ছাত্র আন্দোলনটা হচ্ছে বেসরকারি থেকে, এক দফার বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যেটা আসছে, আপনারা তো দেখছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় কিভাবে, কতটুকু 35 জন মারা গেছে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়। আমার কাছে লিস্ট আছে, নাম আছে, 35 জন বেসরকারি থেকে। সরকারি থেকে কয়জন মারা গেছে? আমরা বিশ্ববিদ্যালয়, আমি এতটুকু বিশ্বাস করি যে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় না, পাবলিক বিশ্ববিদ্যালয়, আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়। তো আমি ওই সমন্বয়কদেরকে স্মরণ করে আমি এটা বলতে চাই, আপনারাও এটাই বিশ্বস্ত করেন
যে আপনারা পাবলিক বিশ্ববিদ্যালয় না, কিংবা আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়। তো বিশ্ববিদ্যালয় যদি হয়ে থাকে তাইলে উপদেষ্টারা শুধু আপনারা এই সরকারি থেকে নিলেন, কিন্তু বেসরকারি থেকে কেউ উপদেষ্টা হয়নি। কেন এই কাজটা করলেন? কেন এখানে বৈষম্য করলেন? এই জায়গায়ও কেন বৈষম্য করলেন? যে বৈষম্যের জন্য আন্দোলন করে, তাহলে এই জায়গায় কেন বৈষম্য করলেন আপনারা? আরেকটা বিষয় একটু জানতে চাবো যে আমরা জানতে পেরেছি কয়েকজনের সাথে কথা বলে যে আপনারা 4 জন উপদেষ্টা জন্য অপেক্ষা করছেন, তারা আসার পরে যদি কথা বলে তাহলে আপনারা এখান থেকে অবস্থান থেকে সরবেন। তো এই 4 উপদেষ্টাকে কি একটু জানতে চাই। এখানে 4 উপদেষ্টা, তারপরে 2 উপদেষ্টা, এরপরে হাসনাত, আসলে এখানে না বিভিন্ন ধরনের বিভিন্নভাবে কথা চেঞ্জ করা হচ্ছে, কিংবা মানে ওনারা আসলে ভালোভাবে হয়তো ক্লিয়ার করে জিনিসটা বলতে পারছেন, বা এই ধরনেরও কিছু হতে পারে। কিন্তু মূলত হচ্ছে আমি যতটুকু শুনেছি, কিংবা আমি যতটুকু শোনা কথার উপর আমি যতটুকু ভিত্তি করে আমি এটাই বলতে চাই, ওনারা উপদেষ্টার জন্য অপেক্ষা করতেছে। তো যদি উপদেষ্টার জন্য অপেক্ষা করে থাকে, উপদেষ্টা এখানে 2টা হোক, রাতে 3টা হোক, মানে যে কোনো একজন উপদেষ্টা আসুক না, আসুক এসে, হ্যাঁ বলেন না আপনাদের কি সব, ওনাকে তো ঘুমানোর জন্য তো উপদেষ্টা বানানো হয়। এই যে এসির হাওয়া খাওয়ার জন্য তো উপদেষ্টা বানানো হয় না। উপদেষ্টারা তদবির বাণিজ্য করছে, এই বিষয়ে আমাদের জানা নেই, তো এই বিষয়ে আমরা কোনো কথা বলতে চাচ্ছি না। এই বিষয়ে আমরা আসলে যদি অথেন্টিক যদি কোনো কিছু পেতাম তাহলে হয়তো এই বিষয়ে কথা বলতাম। আচ্ছা, হাসনাত আব্দুল্লাহ আমরা দেখেছিলাম তিনি এসেছিলেন, তার সাথে পরবর্তীতে কোনো যোগাযোগ হয়েছে কিনা, এখন আপনারা কি অবস্থায় আছেন, কোনো সংকেত হ্যাঁ, আপনি পেয়েছেন অবস্থা কিনা? দেখেন, এরা এমনিতে অসুস্থ, এদেরকে ডাক্তারে বলছে যে আপনারা রুম থেকে বের হবেন না, ওয়াশরুমে যেতে সাবধানে যাবেন। এরা আজকে রাস্তায় বসে আছে। আরেকটা বিষয় এর জানতে থেকে চাবো। লজ্জাজনক তো আর কিছু নেই। উপদেষ্টা আচ্ছা, এই যে উপদেষ্টা তো আপনি তো দেখতেছেন, আপনি দেখতেছেন না, আপনি তো দেখতেছেন, আপনার কাছে একটু হইলেও তো বিবেকে বাধার কথা। আপনি আসতেছেন না কেন এখনো? কেন বসে আছেন? কেন চেয়ারে বসে বসে টিভি দেখতেছেন? আরেকটা বিষয় একটু জানতে চাবো যে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে হাসনাত আব্দুল্লাহ আসছে, যে ছাত্র সমন্বয়, সে এসে আপনাদের সাথে কি কথা হয়েছে যদি একটু বলবেন। না, আমি ওই কথাতে ছিলাম না, আমি জানি। আহতদের সাথে কথা আপনার এই স্বৈরাচার পতন আন্দোলনে সমন্বয়ক বলতে কিছু নেই। সারা বাংলাদেশের আপামা জনতা, সাধারণ জনগণই সমন্বয়ক। প্রতিটি বিশ্ববিদ্যালয়, প্রতিটি কলেজ, প্রতিটি স্কুল, মাঠ পর্যায়ের প্রতিটা লোকই সমন্বয়ক ছিল। এখন যদি যখন আমরা আন্দোলন করি স্বৈরাচার পতন আন্দোলনে, এই শাহবাগ থেকে উৎপত্তি, ঠিক আছে, এখন যদি এক একজনে বলে আমি সমন্বয়ক, এই যে আমি 20 জুলাই গুলিবিদ্ধ হই মোহাম্মদপুর ময়ূরবিলার সামনে, এখন আমি তো এই সরকারি হসপিটালে আমি চিকিৎসা নিতে পারিনি। আমাকে প্রথমে শিকদার মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, ওখান থেকে ছাত্রলীগ যুবলীগ আমাকে ধাওয়া দিছে, ওখান থেকে আমি চলে গেছি ইবনি সিনা আমাকে হালকা ড্রেসিং করছে। আমাকে এই হালকা ড্রেসিংয়ের জন্য ইবনি সিনার 13 জন ডাক্তার গ্রেপ্তার করা হয়েছে। আমি ওইখান থেকে আবার পঙ্গুতে চলে আসি। পঙ্গুতে আমাকে মানে কোনো মতে কয়েকটা তুলা দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে। তার মানে কি ভুল চিকিৎসা হচ্ছে এমন? হ্যাঁ, অবশ্যই। যেমন এই দেশ স্বাধীন হওয়ার পরও আমি এই মেডিকেলে আসছি চিকিৎসার জন্য, সেই লম্বা লাইন, সেটা কোনো ফ্যাক্ট না। আমাকে 4 তলা, আমি একটা অসুস্থ লোক, 4 তলা যাইতে বলে একবার, দোতলায় যাইতে পারে একবার, নতুন বিল্ডিংয়ে যাইতে বলে, এটা কেন? তারা তো এখনো সুচিকিৎসা দিচ্ছে না, কিন্তু মিডিয়ায় আপনার কাজ করছে এই যে হাসপাতালে সুচিকিৎসা দিচ্ছে, এখনো সুচিকিৎসার অভাব। এই যে সমন্বয়করা বলতেছে ফান্ড, কিসের ফান্ড? ফান্ডটা কোথা থেকে আসলো? আজকে আমার আহত ভাইরা রাস্তায় আছে, আমি আছি আহত, কেন আসছে? আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, ঋণে জর্জরিত, বাসা ভাড়া 3 মাসের বকেয়া বেঁচে গেছে, বাড়িওয়ালা, এই যে আমার এক ভাই শাহিন ভাই, তার গত মাসে বাড়িওয়ালা মালসাবানা বের করে দিয়েছে। এখন আমাদের কথা হলো উপদেষ্টারা আসবে, এসে আমাদের এখানে আসবে, আমাদের কথা শুনবে। এখানে আপনি বলছেন উপদেষ্টা, এখানে 4 জন উপদেষ্টা বলা হয়েছে, এখানে স্বাস্থ্য উপদেষ্টা আসতে হবে, আইন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, যারা তথ্য সংগ্রহ করে। এখন এলাকা ভিত্তিক এখন আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমাকে পঙ্গু বলা হয়, ল্যাংড়া বলা হয়। আমি দেশের জন্য যুদ্ধ করেছি, আমাকে কেন পঙ্গু বলা হবে? আমার এই ছোট ভাই ইমরান ওকে কানা বলে কেন? আমাদের একটা পরিচয় দরকার আছে, আমরা তো দেশের জন্য যুদ্ধ করেছি। এই সাধারণ জনগণ, আমি কোনো দর্শক, আপনারা শুনছিলেন যে আহত যারা, তারা কিন্তু বলছিল যে তারা
চাচ্ছে তাদের যেন সুচিকিৎসা হয়, ভুল চিকিৎসা থেকে তারা মুক্তি পেতে চায়। সুচিকিৎসার জন্যই কিন্তু মূলত তারা কিন্তু আজকে এখানে কিন্তু অবস্থান করছে, এমনটি তারা বলছিল। দর্শক, আমরা অবস্থান করছি বাংলাদেশ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতালের সামনে। আপনারা দেখছিলেন যে এখানে কিন্তু যারা আহত ব্যক্তি, জুলাই আগস্টে যে আহত যারা আছে তারা কিন্তু এখানে উপদেষ্টার সাথে কথা বলার জন্য তাদের দাবি মেনে নেওয়ার প্রেক্ষিতে কিন্তু তারা আজকে এই রাস্তায় কিন্তু অবস্থান করছে। আপনারা সরাসরি দেখছেন দেশ রূপান্তর ডিজিটালে। দর্শক, আপনারা দেখছেন যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু তৎপর অবস্থানে আছে, যেন কোনো রকম বিশৃঙ্খলা এখানে না হয় সেজন্য কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী তারা কিন্তু এখানে অবস্থানরত আছে। দর্শক, এই ছিল মূলত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতালের সর্বশেষ অবস্থা। তো দেশ এবং দেশের বাইরে সর্বশেষ খবর জানতে চোখ রাখুন দেশ রূপান্তর ডিজিটালে।